নমস্কার, সিএনএ স্বাগত। মরিময় রয়েছে আপনাদের সঙ্গে। শুরু করছি আজকে জিরো আওয়ার। আর অবশ্যই আজ নজর রাখতে হচ্ছে খসড়া ভোটার তালিকা প্রকাশের দিকে। একদমই মনিমার সঙ্গে রয়েছে আমি শাহানা, এবং আগামীকাল অর্থাৎ মঙ্গলবার প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা। খসড়া ভোটার তালিকা থেকে বাদ যাবে কত নাম, এই প্রশ্নটা কিন্তু এই মুহূর্তে উঠছে। যেমনটা আমরা দেখেছি রোজই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাদ যাওয়ার নামের সংখ্যা। একদম তাই। আর রবিবার পর্যন্ত যে তালিকা সামনে এসছে বাদের, তাতে 58,20,898 জন। মৃত ভোটারের সংখ্যা 24,16,852 জন। আর একই সঙ্গে রয়েছে নিখোঁজ ভোটারের সংখ্যাও। নিখোঁজ ভোটারের সংখ্যা 12,20,038 জন। পাশাপাশি ডুপ্লিকেট ভোটারের সংখ্যা রয়েছে 1,38,328 জন। রয়েছে স্থানান্তরিত ভোটারের তালিকাও মনিময়। একদমই তাই। 19,88,076 জন স্থানান্তরিত তালিকায়। অন্যান্য তালিকায় যারা রয়েছেন তারা হচ্ছেন 57,604 জন। আর একই সঙ্গে রয়েছে জেন্ডার মিসম্যাচিং এর সংখ্যা, তা অবশ্যই 13 লক্ষ কিন্তু ছাড়িয়ে গিয়েছে স্যার, এটাও ইম্পর্টেন্ট। একদমই তাই। এবং তালিকা একটা সার্বিক তালিকা আপনাদের জানালাম, ঠিক তার পাশাপাশি বিভিন্ন বিভাগে অর্থাৎ মিসম্যাচিং থেকে শুরু করে স্থানান্তরিত ভোটার, নিখোঁজ ভোটার, সেখানেও এক একটা বিভাগ করে যদি আমরা দেখি সেক্ষেত্রেও কিন্তু সংখ্যাটা নেহাত কম নয়, এমনটা বলা যেতেই পারে। সেক্ষেত্রে আগামীকালের এই যে খসড়া ভোটার তালিকা যা প্রকাশিত হতে চলেছে তার দিকে তো অবশ্যই নজর রয়েছে সকলে। একদম, মানে নজর রয়েছে আমার, নজর রয়েছে আপনার। তালিকায় নামটা থাকছে তো? সব থেকে বড় প্রশ্নের জায়গা হচ্ছে এটাই। কারণ যা মোটামুটিভাবে সংখ্যা খসড়া মানে প্রকাশিত হবার আগে যে সংখ্যাগুলো কোথাও কোথাও নাম বাদের, যেরকমটা আমরা বলছিলাম, প্রতিদিন যেমন লাফিয়ে বাড়ছে, ফলত আজকের প্রস্তুতিটা মানে একেবারে সর্বশেষ সময়ের যে ছবিটা, সেটা কি হবে আগামীকাল যখন প্রকাশিত হবে তালিকা, তার আগে প্রস্তুতির ছবিটাই এটা এই মুহূর্তের সব থেকে বড় নজরের জায়গা। একদমই তাই। আর এই মুহূর্তের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি অভিরূপা হাজরা। আমি অভিরূপার কাছে যাব। অভিরূপা, আগামীকাল প্রকাশিত হবে খসড়া ভোটার তালিকা এবং কত নাম বাদ যাবে সেটার দিকে তো নজর অবশ্যই সকলের রয়েছে। আর কি কি তথ্য এখনো পর্যন্ত রয়েছে তোমার কাছে? দেখো, খসড়া ভোটার তালিকা আগামীকাল প্রকাশ হবে। সেখানে অলরেডি গতকাল মানে রবিবার বেলা 12টা পর্যন্ত হিসেব তোমরা দিলে, তবে আজকেও বেলা 12টা প্রায় বাজতে চলেছে, আবারও একটা নতুন হিসেব আসতে চলেছে। এই হিসেব কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হচ্ছে এবং এই যে প্রতিনিয়ত চেঞ্জ হওয়া, তাতে দেখা যাচ্ছে লাফিয়ে লাফিয়ে সেই সংখ্যাটা বাড়ছে এবং ফলত কত লোকের নাম এই নব্য তালিকায় থাকবে না সেই লিস্টটি কিন্তু তুমি পড়লে। সেক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ভাগ রয়েছে, যেমন মৃত ভোটার, স্থানান্তরিত ভোটার, জেন্ডার মিসম্যাচ, সেক্ষেত্রে স্থানান্তরিত ভোটার এবং অন্যান্য ভোটার, এগুলো যেমন রয়েছে। নিখোঁজ ভোটার, অনেক ভোটারকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এই ধরনের নিখোঁজ ভোটার, এই ধরনের যে ভোটারের জায়গা রয়েছে সেটা তো রয়েইছে। অন্যদিকে বেশ কিছু জায়গায় যে নব্য তালিকা তৈরি হচ্ছে তার জন্য কমিশনের হাতে যে তথ্য উঠে এসছে, সেখানে দেখা গেছে যে প্রচুর মানুষের বাবা মায়ের নাম এক, অর্থাৎ প্রজেরি এবং সেলফ দুটো ভাগে তো ভাগ করা হয়েছে। যাদের 2002-এ নাম আছে তাদের সেলফের ক্যাটাগরিতে চলছে, যাদের নাম নেই তাদের বাবা মায়েদের 2002-এ নাম রয়েছে কিনা সেটা খুঁজে দেখা হচ্ছে। এবং দেখা যাচ্ছে যে প্রচুর জায়গায় এক একটা জায়গায় অর্থাৎ জেলাওয়ারি দেখা যাচ্ছে যে বাবা মায়ের নাম অনেক জায়গায় এক হয়ে গিয়েছে এবং আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে যে 15 বছরের নিচেও বাবা হয়েছেন এরকম ব্যক্তিও রয়েছেন। অর্থাৎ 2002 সালে তার যে বয়স ছিল এবং পরে যে সন্তানের জন্ম দেওয়ার পর সন্তানের নাম বাবা হিসেবে ব্যবহার করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে বাবা 15 বছর বয়সে সন্তানের পিতা হয়েছেন। এবং তার মানে এই যে মিসম্যাচ বা এই যে গণ্ডগোলটা চোখে পড়ছে, এর জন্যই অবজারভার নিয়োগ করেছে নির্বাচন কমিশন, যাতে নির্ভুল তালিকা তারা বের করতে পারেন। সেই কারণেই এই অবজারভার নিয়োগ হয়েছে, যাতে বিএলওরা ইআরওরা যে কাজ করছেন সেটা অবজার্ভ করতে পারবেন তারা। অর্থাৎ ছাঁকনির তৃতীয় স্তর তৈরি করা হয়েছে, যাতে কোনো রকমভাবে বেনজল বা অর্থাৎ ভুল বা গাফিলতি বা গলতি কোনোভাবেই ঢুকে না পড়ে। তাছাড়া ওই যে বাবা মায়ের নামে গলত যেটা বলা হচ্ছে, সেখানে তাদেরকে তো অবশ্যই শুনানিতে ডাকা হবে এবং সেই শুনানিতে ডেকে একাধিক বিষয় জানতে পারে কমিশন, সেটাও একটা তথ্য দিয়ে রাখা ভালো যে কী কী বিষয় জানতে পারে। যেমন বাবা মায়ের নাম থাকলেও সেই বাবা মায়ের whereabouts, অর্থাৎ সেই বাবা মায়ের কোন স্কুলে তারা পড়েছেন, স্কুলিং সার্টিফিকেট রয়েছে কিনা, 1987 সালের
আগের কোনো ডকুমেন্টস রয়েছে কিনা, এই ধরনের একাধিক ডকুমেন্টস যেটা বলাই হয়েছিল যে এসআইআর এর ক্ষেত্রে চাওয়া হতে পারে, সেই সমস্ত ডকুমেন্টস নোটিফিকেশন অনুযায়ী সেই ডকুমেন্টসগুলো চেয়ে পাঠাতে পারে বা চাইতে পারে কমিশন। এবং সেক্ষেত্রে এই শুনানিটা অত্যন্ত জোর দিচ্ছে নির্বাচন কমিশন। তাই 16 তারিখ অর্থাৎ আগামীকাল খসড়া তালিকা প্রকাশের পর যে শুনানির জন্য যেটা ডাকা হবে, যেটা বিএলওরা বাড়ি বাড়ি গিয়ে চিঠি দিয়ে আসবেন, সেই অনুযায়ী তারা প্রত্যেকেই যারা আসবেন ভোটাররা, তারা নির্বাচন কমিশনের শুনানির মুখোমুখি হবেন এবং যাতে কোনোভাবেই ওই নব্য তালিকায় কোনোভাবে গলতি না আসে বা ভুল ত্রুটি না থাকে সেদিকে নজর দিচ্ছে কমিশন। থাকো অভিরূপা, খুব স্বাভাবিকভাবেই গুরুত্ব রাখে, কারণ ইতিমধ্যেই যে খসড়া তালিকা বা ভোটার খসড়ার যে তালিকা সেটা আগামীকাল প্রকাশিত হওয়ার আগে এখন যেটা বলছিলাম যে বড় প্রশ্ন, তালিকা থেকে বাদ যাবে কত নাম, সব থেকে বড় প্রশ্নের জায়গা। কারণ রোজই লাফিয়ে লাফিয়ে এই বাদ যাওয়ার নামের সংখ্যা বাড়ছে। ফলত 12টা বাজে আজকের সংখ্যাটা কি হবে এখনো পর্যন্ত সুস্পষ্টভাবে অবশ্যই দেখতে হবে যে বাদের তালিকা আপাততভাবে 58,20,898 জন রয়েছেন এবং এই সংখ্যাটা আগামী সময় আরও বাড়ে কিনা। অবশ্যই এর গুরুত্ব তো অবশ্যই আমাদেরকে বিচার করতেই হবে। রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ কাঞ্জিলাল আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন। অমিতাভদাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। এবং একই সঙ্গে অমিতাভদা, আগের দিন আলোচনা হচ্ছিল, এবার তো একেবারে চূড়ান্ত জায়গায় এসে গিয়েছে। আজকেও 12টা অলরেডি বাজে, কি সংখ্যা আসবে জানি না, কত বাদ যাবে আরও, পরিস্থিতি কোন জায়গায়, কি দেখছেন আপনি? অমিতাভদা, আপনার সম্ভবত অডিও মিউট আছে। এই যে বাদ যাওয়ার প্রক্রিয়া কথাটা আমরা বলছি, এটা কিন্তু একটা প্রাথমিক ছাঁটাই। এই প্রাথমিক ছাঁটাইয়ের উপরে কিন্তু পুনরায় ছাড়াই বাছাইয়ের প্রক্রিয়া চলবে। অর্থাৎ যদি কেউ মনে করেন যে প্রকৃতপক্ষে ভুলবশত, কমিশনের কোনো ভুলবশত পদ্ধতিগত কোনো ত্রুটির জন্য তার নাম বাদ পড়েছে, তিনি আবেদন জানাতে পারেন এবং তার শুনানি হবে এবং তারপর তৈরি হবে চূড়ান্ত তালিকা। এটা খুব স্পষ্ট যে এর আগে যখন সর্বশেষ যখন এসআইআর হয়েছিল, তখন প্রাথমিক পর্যায়ে প্রায় 69 লক্ষ মানুষের নাম বাদ পড়েছিল। ফলে পশ্চিমবঙ্গের জনবিন্যাস সাম্প্রতিককালে যেভাবে বদলে গেছে, জনসংখ্যা যেভাবে বৃদ্ধি পেয়েছে, যদি 2002 সালের সেই এসআইআর-এ যদি দেখা যায় 22 সালে যদি ব্যাপারটা 69 লক্ষ হয় 2002-এ, এবার তাহলে নতুন এসআইআর-এ প্রথমে বাদ যাওয়া সংখ্যার তালিকাটা স্বভাবতই এই জনসংখ্যা বৃদ্ধির এই বাংলায় ব্যাপারটা আরো বেশি হওয়াই কাম্য। এবার প্রশ্ন হচ্ছে, যদি সংখ্যাটা গতবারের 69 লক্ষকে ছাড়িয়ে যায়, তাহলে আমরা ধরে নিতে পারি যে মোটামুটি ঝাড়াই বাছাইয়ের প্রাথমিক পর্বটা যথাযথ প্রক্রিয়ায় গেছে। কিন্তু যদি দেখা যায় সংখ্যাটা 69 লক্ষ কিংবা তার নিচে গিয়ে গাড়িটা থেমে গেল, তাহলে বুঝতে হবে শ্রীমতী বন্দ্যোপাধ্যায় যে ঘোষণা মঞ্চ থেকে করেছেন, তিনি তার খেলাটি খেলে দিয়েছেন। অতএব এই এসআইআর করেও খুব বেশি তাকে দুশ্চিন্তায় ফেলা গেল না। অর্থাৎ বেশ কিছু অবৈধ জাল ভোটার এই ফাঁক দিয়ে ঢুকেই পড়েছে। আরেকটা দিক রয়েছে, সেটা হচ্ছে এই যে গোটা ঝাড়াই বাছাই প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা সম্পূর্ণ একটি ডিজিটাল ডেটাবেস প্রক্রিয়া। অর্থাৎ কিনা এখনো পর্যন্ত যে ঝাড়াই বাছাই করা হয়েছে, তাতে মৃত ব্যক্তিদের তথ্য এবং যাদের ওই বাবার নাম মায়ের নাম ম্যাচিং করা হচ্ছে ইত্যাদি, এই সমস্তটাই কিন্তু যে ডেটা বডি পাওয়া গেছে, সামগ্রিক যে তথ্য পাওয়া গেছে, সেই তথ্যের কম্পিউটারাইজড বিশ্লেষণের মাধ্যমে, ডিজিটাল বিশ্লেষণের মাধ্যমে এইটা তৈরি করা হয়েছে। বাস্তবতায় যদি গ্রাউন্ড রিয়ালিটিতে যাওয়া যায় এবং রিচেক করা যায়, তাহলে দেখা যাবে যে রাজ্যে বিএলও বিএলএ সবকিছুই একই শাসক দলের থেকে তৈরি হচ্ছে, সেখানে বেশ কিছু নাম ইচ্ছাকৃতভাবেই সেখানে জল মিশিয়ে পাঠানো হয়েছে, যেটাকে এক সময় তিনি আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী থাকাকালীন বলতেন সায়েন্টিফিক রিগিং। সেই সায়েন্টিফিক রিগিং এর কাজটা সুচারুভাবে নিষ্পন্ন হয়েছে কিনা সেটাও কিন্তু এই প্রশ্ন হচ্ছে। এই প্রক্রিয়াতে এই ভেরিফায়াবিলিটির জায়গাটা, অর্থাৎ যাচাই করে নেওয়া, প্রাপ্ত তথ্যকে পুনর্নিরীক্ষণ করে নেওয়ার জায়গাটা কেবলমাত্র ডিজিটালি হয়। যদি ফিরে গিয়ে প্রতিটি নথি ধরে আরো একটি বার যদি পুনঃসমীক্ষা করা যেত, তাহলে হয়তো বাস্তবতা আরো অনেক অন্যরকম দেখা দিত। কারণ আমরা বিশ্বাস করি না এই মুহূর্তে যে রাতারাতি আমি এসআইআর হতে দেবো না, এখান থেকে এই যে আমি এসআইআর এর ফর্ম ফিল আপ করলাম, এই যে 180 ডিগ্রি ডিগবাজি,
এর মাঝখানে অনৈতিক কিছু ঘটেনি এমনটা বিশ্বাস না করার কোনো কারণ নেই। এবং সবচেয়ে বড় কথা, তার সাপেক্ষে আমরা বেশ কিছু ফোনে হুমকির ফোনালাপ শুনেছি, আমরা বেশ জায়গায় বিএলওদের মারধর খাওয়ার দৃশ্য দেখেছি, যারা সরাসরি শাসক দলের অন্তর্ভুক্ত নন। বিএলএদেরকে দেখেছি আক্রান্ত হতে, যারা শাসক দলের অনুকূলে নন। ফলে সবটা মিলিয়ে এই এসআইআর কিন্তু খুব শান্তিপূর্ণ, বিরোধবিহীন একটি সুস্থ সাংবিধানিক প্রক্রিয়া হিসেবে একটু সঙ্গে থাকতে বলবো। এই মুহূর্তে তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে, যে বিষয়ে আপনার কাছে জানতে চাইবো। আগামীকাল খসড়া তালিকা প্রকাশ হতে চলেছে এবং এখনো পর্যন্ত মানে রবিবার পর্যন্ত আমি পরিসংখ্যান দিচ্ছি, বাদের তালিকায় 58,20,898 জন। এই পরিস্থিতি সম্পর্কে আপনার কি পর্যবেক্ষণ? না, বাদ কথাটা আপনারা ব্যবহার করছেন কেন? মৃত যাদের তারা বাদ পড়বেন, সেটাও ক্রস চেক করতে হবে সবাই মৃত কিনা। অনেক জায়গা দেখা যাচ্ছে যে জীবিত বলছে এসে যে আমি মারা যাইনি। আর কথাটা হচ্ছে বাদ বাকি গুলোর ইনহিউমারেশন ফর্ম ফেরত আসেনি বা পাওয়া যায়নি। আর তাদের জন্যই তো দ্বিতীয় দফায় বিভিন্ন ডকুমেন্টের মাধ্যমে তাদের ফর্ম ফিল আপ করার সুযোগ আছে, অর্থাৎ ফর্ম নাম্বার 6, 7, 8, সেটার জন্যই তো দ্বিতীয় দফা 30 দিন। সুতরাং সেটা কমপ্লিট না হওয়া পর্যন্ত আপনারা বাদ বা ইলেকশন কমিশন বলছে বাদ, এই কথাটাকে ব্যবহার ঠিক হচ্ছে? বাদ নয়, বলুন যে এতগুলো নাম পাওয়া যায়নি বা খসড়া ভোটার তালিকায় উঠতে নাও পারে, তারপরে তাদের জন্য দ্বিতীয় সুযোগ থাকবে। এটা আপনারা না বললে আতঙ্ক সৃষ্টি হতে পারে মানুষের মনে। ঠিক আছে, ধন্যবাদ জয়প্রকাশ দা আপনাকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার যেটা বললেন, আমি অবশ্যই প্রতিক্রিয়া তো নেব। অমিতাভ দা রয়েছেন আমাদের সঙ্গে, তবে আরও আমরা বেশ কিছু প্রতিক্রিয়া নেওয়ার চেষ্টা করছি এই মুহূর্তে। তবে উল্লেখযোগ্যভাবে যেটা বলবার চেষ্টা করছেন জয়প্রকাশ দা, যে এটা বলা মানে একটা আতঙ্কের জায়গায় চলে যাওয়া। কিন্তু কিন্তু আতঙ্কটা তো আমরা দেখতে পাচ্ছি যে বিএলওরা যারা বিক্ষোভ দেখাচ্ছেন, তারাও একটা না কোথাও এই ক্ষোভ বিক্ষোভের জায়গা থেকে আম পাবলিকের জায়গা একটা আতঙ্ক তৈরি হচ্ছে যে কেন হঠাৎ করে এত বিক্ষোভের জায়গা। এসআইআর তো সম্পূর্ণ প্রক্রিয়া, একটা নর্মাল প্রক্রিয়া, তাহলে এই জায়গায় এত সমস্যা কেন? এটা তো একটা বড় প্রশ্ন, শাহানা। একেবারে, এবং অনেকগুলো সমস্যাবহুল ছবি আমরা পরপর দেখেছি। আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই, এটা আমরাও সবসময় বলি, কিন্তু আতঙ্কের ছায়া যে মানুষের ওপর পড়ছে সেটাও কিন্তু আমরা প্রমাণ পেয়েছি কিছু ক্ষেত্রে। আমি আরো একবার যাব অমিতাভদার কাছে। অমিতাভদা, এর পাশাপাশি এর আগের দিনও কথা হচ্ছিল যে 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ রয়েছে, এবং আমার মনে আছে আপনি আলোচনায় যে বিষয়টা উল্লেখ করেছিলেন যে 15 বছরের কম বয়সে বাবা হয়েছে 11,95,230 জন। এই পরিসংখ্যানও উঠে আসছে, মানে তাজ্জব বনে যাওয়ার মতন একটা পরিসংখ্যান। না, সেসব তো বটেই। তবে জয়প্রকাশ বাবুকে আমি প্রাথমিকভাবে ধন্যবাদ জানাবো, তিনি যথার্থ ব্যাখ্যা দিয়েছেন। এই মুহূর্তে আমাদের বাদ এই শব্দটি ব্যবহার না করাই ভালো, কারণ এটা খসড়া। একদম। কিন্তু একই সঙ্গে চমৎকার একটি গেম খেলে দিলেন, মানে সব তো একই ঝাঁকের কই না। ওই যুব ভারতীর বিশৃঙ্খলা নিয়ে কুণাল ঘোষ সকালবেলায় এক বক্তব্য, পরেই আবার বক্তব্য ঘুরিয়ে দেবেন। মারাদোনা যখন এসেছিলেন তখনকার পরিস্থিতির সঙ্গে তুলনা করতে গিয়ে তিনি খবর পেয়ে গেলেন মারাদোনা নাকি বলেছিলেন ওই হ্যাট পড়া লোকটা, মানে তদানীন্তন ক্রীড়ামন্ত্রী থাকলে তিনি মঞ্চে উঠবেন না। যাই হোক, মিথ্যাচারীদের স্বভাবগত। এই যেমন মিডিয়ার দিকে দায় ঠেলে দিলেন, মিডিয়া নাকি মানুষকে আতঙ্কিত করতে দিচ্ছে, তোমাদেরকে ইন্ডিকেট করে বলছেন, কেন বলছেন? এতে তো মানুষ। অমিতাভ দা, আরো একটা প্রতিক্রিয়া একটু নিয়ে নি। সজল ঘোষ রয়েছেন বিজেপি নেতা টেলিফোন দ্বারে। সজল দা, খসড়া ভোটার তালিকা আগামীকাল প্রকাশিত হচ্ছে, তার আগে যে পরিসংখ্যান সামনে এসছে, কিভাবে দেখছেন আপনি? আমি বলি, ধরুন এই খসড়া ভোটার তালিকা তো শুধু পশ্চিমবঙ্গে প্রকাশ হবে এমনটা তো নয়, ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সহ আরো 11টি রাজ্যে প্রকাশ হবে, বা আরো কয়েকটা রাজ্যে প্রকাশ হবে, 11টা হতে পারে। বিষয়টা হচ্ছে যে সেখানে কিন্তু কোনো মিডিয়ার এই লাপালাপি, চিৎকার চেঁচামেচি, এই যে টান টান উত্তেজনা, কালকে রাস্তায় মিলিটারি নামাতে হবে কিনা সেই নিয়ে টকশো, এসব তো ব্যাপার নেই। কিন্তু এই রাজ্যে কেন? আসলে কালকে খসড়া তালিকা প্রকাশ হবে না তৃণমূলের ডেথ সার্টিফিকেট বা রাজ্য সরকারের ডেথ সার্টিফিকেট বেরোবে, মানুষ এখন সেটার অপেক্ষায় আছে। আসলে এই যে মৃত ভোটাররা, এরা তৃণমূলকে জীবিত করে রেখেছে। এই মৃত ভোটার না থাকলে তৃণমূলও তো মৃত হয়ে যাবে, এটা তো তৃণমূল ভালোই বুঝতে পারছে। আমরা চাই যে ভোটার তালিকায়
ফসরা বুঝি না ভাই। যে ফাইনাল ভোটার তালিকা বেরোবে সেই ভোটার তালিকায় একজনও অবৈধ নাগরিক থাকবে না, এবং অবশ্যই একজন বৈধর নামও বাদ যাবে না। এই দুটোই বাংলার মানুষ তথা ভারতবর্ষের যে কোনো রাষ্ট্রবাদী মানুষ চাইবে, এতে কোনো দোষ নেই। ওকে, সজল দা গুরুত্ব রাখে, ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। বিজেপি নেতা সজল ঘোষ ছিলেন টেলিফোন লাইনে। বিরতির পর ফিরে এলাম এবং যেমনটা বলছিলাম, রাজ্যে 85 লক্ষ ভোটারের বাবার নামে গলদ এবং 15 বছরের কম বয়সে বাবা হয়েছে 11,95,230 জন। ঠাকুরদার থেকে আবার 40 বছরের কম বয়স 3,29,152 জনের। আমি সরাসরি একটু যাব, অভিরূপা হাজরা প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। অভিরূপা, এই পরিসংখ্যানটা তো একেবারে তাজ্জব বনে যাওয়ার মতো। দেখো, তাজ্জব এখনই বললে চলবে না, তার কারণ আগামীকাল ভোটার খসড়া তৈরি হবে, সেই খসড়া থেকে আরও কি নতুন তথ্য উঠে আসে, আরও কিছু এই পরিসংখ্যানটা বাড়তে পারে কিনা, কিংবা নতুন করে এমন কিছু তথ্যাদি কমিশনের হাতে আসে কিনা, সেটাই এখন দেখার বিষয়। এই যে তুমি বললে যে 15 বছরের কম বয়সে পিতা বা ঠাকুরদাদার থেকে 40 বছরের কমের ভোটারের নাম, এই কিংবা বাবার নামে গলদ, এই যে একাধিক ডিভিশনগুলো তুমি বললে যে বিভিন্ন খাতে এই ধরনের একাধিক ভোটারকে পাওয়া গেছে, এরকম অনেক জায়গায় দেখা গেছে বাবা মায়ের নাম এক, এরকম বিভিন্ন জেলায় বিভিন্নভাবে প্রায় 18-19টা একজন বাবা মার 18-19টা সন্তান রয়েছেন, বিভিন্ন জেলার বিভিন্ন জায়গায় রয়েছে। তো এইরকম অনেক জায়গায় গাফিলতি দেখা যাচ্ছে, গলদ দেখা যাচ্ছে। অর্থাৎ আমাদের নজর রাখতে হবে আজকে দিনভর। অভিরূপা, আজকে এই মুহূর্তে সময় নেই, তাই আমি তোমায় ধন্যবাদ জানাই। আমি পরবর্তীতে আরো আপডেট তোমার থেকে নেব। অমিতাভ কাঞ্জিলাল রয়েছেন আমাদের সঙ্গে, রাজনৈতিক বিশ্লেষক। অমিতাভ দার কাছে একদম যে জায়গা অমিতাভ দা আপনি শেষ করছিলেন, বলুন যেটা বলছিলেন। অডিও মিউট অমিতাভ দা, আপনার অডিও মিউট। হ্যাঁ হ্যাঁ, জনবিন্যাসের এই যে পরিবর্তন, সেই পরিবর্তনের সুযোগ নিয়ে এই যে ভোটার তালিকায় ব্যাপক কারচুপি তৈরি করে রাখা হয়েছে, এবং তার ভিত্তিতেই এই রাজ্যে ধরুন রাজ্য নির্বাচন কমিশন যে নির্বাচনগুলো পরিচালনা করে, অর্থাৎ পৌর সংস্থাগুলোর নির্বাচন, আমাদের এই পঞ্চায়েত সংস্থাগুলোর নির্বাচন, তাহলে সেখানে কি ঘটেছে ভাবা যায়? সেখানে কি মানে এই মৃত ভোটাররা এসে ভোট দিয়ে গেছেন, এই একই বাবার প্রায় কুরু বংশের মতো প্রসারিত শতপুত্রের সংসার, তারা এসে ভোট দিয়ে গেছেন। ব্যালট চিবিয়ে খাওয়া, ব্যালট বক্স জলে ডোবানো, সেসব না হয় আলাদা গল্প হলো, কিন্তু এই যে ঘটনাগুলো ঘটেছে, তারপরে পশ্চিমবঙ্গে গণতন্ত্র কার্যত, যারা বলেন বিভিন্ন আলোচনায় কথা বলতে গেলেই বলেন অমুকেরা তো শূন্য থেকে মহাশূন্যে চলে গেছে, জনগণ তো আমাদেরকেই ভোট দিয়ে জিতিয়েছে, তবু তো আমরাই সংখ্যাধিক। এই যে প্রশ্ন হচ্ছে সংখ্যাধিক্য, সেই তো ফলে এটা প্রত্যাশা আমাদের থাকবেই, এই সামগ্রিকভাবে যে এসআইআর প্রক্রিয়া পরিচালিত হচ্ছে সেটা নিশ্চিদ্র হোক, সেটা বিতর্কবিহীন হোক, এবং একটি নির্ভুল ভোটার তালিকা আমাদের উপহার নয়, এটা আমাদের প্রাপ্য, আমাদের অধিকার, একটি নির্ভুল ভোটার তালিকা পাওয়া, যার ভিত্তিতে আমরা আমাদের জনমত জানাতে পারবো, ব্যক্ত করতে পারবো, এবং নির্বাচনে গণতন্ত্রের ভাগ্য নির্ধারণ করতে পারবো। অসংখ্য ধন্যবাদ জানাবো আপনাকে। অমিতাভ কাঞ্জিলাল, রাজনৈতিক বিশ্লেষক, অধ্যাপক, সঙ্গে ছিলেন আমাদের। আর এই গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ আগামীকাল খসড়া তালিকা প্রকাশের পরও লাগাতার এই আলোচনা তো চলবে, তাই নয় কি সাহান? একদমই তাই। 0 আওয়ারের সময় তো আমাদের শেষ হয়েছে, বিদায় নিতে হবে আমাদের। তবে